হ্যালো, হ্যালো, হ্যালো। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। দেখো, খুব শিগগিরই এইচএসসি পরীক্ষা শুরু হবে। তো তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা পরীক্ষার আগে সবগুলো এমসিকিউ মানে সবগুলো অধ্যায়ের এমসিকিউ খুব কম সময় দেখে যেতে পারো, সেই কারণে আমরা এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের জন্য ওয়ান শট এমসিকিউ দিই। এখানে এমসিকিউ গুলো এমন ভাবে সাজানো হবে যে একদম প্রত্যেকটা অধ্যায়ের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতগুলা টপিক আছে সেই টপিক থেকে তোমার সব টাইপের এমসিকিউ দেওয়া হবে, যাতে তুমি এই এমসিকিউ গুলা যদি একটু দেখে যাও তাহলে আশা করি তুমি পরীক্ষাতে ভালো একটা স্কোর তুলতে পারো। তাহলে আসো আমরা শুরু করি। দেখো, প্রথম আমাদের আসো কি বলছে, এক নাম্বার সৃজনশীলে বলা আছে বিজ্ঞানীদের কাছে আমাদের এই যে বিশ্ব প্রকৃতিটা এটা কয় ভাগে বিভক্ত। বিজ্ঞানীদের কাছে বিশ্ব প্রকৃতি কয় ভাগে বিভক্ত, তাই এটার অ্যান্সার হচ্ছে বিজ্ঞানীদের কাছে বিশ্ব প্রকৃতি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পদার্থ, বিজ্ঞানীদের কাছে বিশ্ব পদ্ধতি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে বিকীর্ণ শক্তি। ঠিক আছে, পদার্থ ও বিকীর্ণ শক্তি। আচ্ছা, এবার আসো 2 নাম্বার। কোন বিজ্ঞানী পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন? এটা তো ইজি। কোন বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করেছেন? সর্বপ্রথম বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। এরপরটা আসো আরো ইজি। পৃথিবীতে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত? এটা হচ্ছে 118টি। পর্যায় সারণীতে 118টি মৌল আছে। এটাই আমাদের অ্যান্সার। পৃথিবীতে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 108। এরপর আসো, পরমাণু গঠনকারী সূক্ষ্ম কণাকে কি বলে? কি ইজি, খুব ইজি একটা কোশ্চেন। এটা হচ্ছে পরমাণু গঠনকারী সূক্ষ্ম কণাকে কি বলে? এটা হচ্ছে মৌলিক কণা। পরমাণু গঠনকারী সূক্ষ্ম কণাকে কি বলে? মৌলিক কণা। তারপরে হচ্ছে মূল কণিকা কত প্রকার? এটা হচ্ছে মূল কণিকা হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এখন কি কি দেখো, দেখো মূল কণিকা। এখন দেখো মূল কণিকা কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, তারপরে আরেকটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট মূল কণিকা। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের মূল কণিকা কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, কোনটি মৌলিক কণিকা? এখন আমরা জানি মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এখানে এই তিনটার মধ্যে কোনটা প্রোটন আছে, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এরপর আসো, নিচের কোনটি কম্পোজিট কণিকা? আচ্ছা, কম্পোজিট কণিকা দুইটাই, এই দেখো, আলফা কণা আর হচ্ছে ডিউটেরন হচ্ছে, বলতো ম্যাসন কি? ম্যাসন হচ্ছে একটা অস্থায়ী কণিকা। আমরা জানি কি অস্থায়ী কণিকা? অস্থায়ী কণিকা প্রায় 100 এর মতো। কি? এরপরে দেখো, জিম্যান প্রভাব ও স্টার্ক প্রভাব কি? জিম্যান প্রভাব ও স্টার্ক প্রভাব কোন মডেলের সীমাবদ্ধতা? এটা হচ্ছে একদম ইজি। জিম্যান প্রভাব এন্ড স্টার্ক প্রভাব হচ্ছে বোর মডেলের সীমাবদ্ধতা। তারপর আসো, পৃথিবীতে কয়টি অস্থায়ী মৌলিক কণা রয়েছে? অস্থায়ী মৌলিক কণা পৃথিবীতে কয়টি তোমার কি অস্থায়ী মৌলিক কণা রয়েছে? এটা একদম ইজি। আসো, এটা হচ্ছে আমরা একটু আগেও বলছি যে অস্থায়ী মৌলিক কণা কতটি আছে? প্রায় 100টির মতো আছে অস্থায়ী মৌলিক কণা। আলফা কণার চার্জ কি? আলফা কণার চার্জ হচ্ছে একদম ইজি, +2 হচ্ছে তোমার আলফা কণার চার্জ। হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আলফা কণা। মনে রাখবা আলফা কণার চার্জ কোনটা? +2। নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? এখন দেখো, নিউক্লিয়াসে থাকে কোনটা বলতো? নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে ধরো, এটা যদি তোমার একটা পরমাণু হয় তাহলে তোমার এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসে থাকে কি? প্রোটন আর হচ্ছে নিউট্রন। আর কক্ষপথে তোমার থাকে কে? কক্ষপথে থাকে হচ্ছে তোমার ইলেকট্রন। তাহলে তুমি বলো তো নিচে কোনটি নিউক্লিয়াসে থাকে না? এটা হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন কোথায় থাকে না? নিউক্লিয়াসে থাকে না। এখন তুমি এই চারটে একটু ভালো করে পড়ে যাবা যে যে পরমাণুতে স্থায়ী পরমাণুতে উপস্থিত স্থায়ী মূল কণিকা সমূহের বৈশিষ্ট্য। যেমন প্রোটনকে, প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। তারপর এর চার্জ সংখ্যাগুলা দেখে যাবা, এগুলো এমসিকিউ তে চলে আসে, এগুলার আমি আলাদাভাবে এমসিকিউ তে তুলি নাই, এখানেই সবগুলা দিয়ে দিচ্ছি, তোমরা এগুলা দেখে যাবা। এর ভর 1.672 × 10⁻²৪।
এই যে এগুলা এগুলা একটু দেখে যাবা। তারপরে চার্জ 1.6 × 10⁻19। তারপরে নিউট্রনের চার্জ কত, 0। তারপরে দেখো এগুলা কোথায় অবস্থান করে, দেখো একটু আগেই এমসিকিউটা আসছে, প্রোটন কোথায় অবস্থান করে, প্রোটন নিউক্লিয়াসে থাকে, নিউট্রনও কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে, আর ইলেকট্রন কোথায় থাকে, কক্ষপথে থাকে। এই যে এই চারটা একটু ভালো করে তোমরা দেখে যাবা। ঠিক আছে, এখন আসো প্রোটন কি। প্রোটন হচ্ছে তোমার কি, বলো। তোমরা একটু ট্রাই করবা, ধরো আমি বলার আগে তোমরা একটু ট্রাই করবা। এখন আসো তাহলে আমি বলি যে প্রোটন কি। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। প্রোটন প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এই দেখো প্রোটনের চার্জ সংখ্যা কি, +1। নিউট্রনের তো কোনো চার্জ নেই, এটা তো নিউট্রাল। আর ইলেকট্রনের চার্জ কি, -1। আর এখন তোমাকে প্রশ্ন করছে প্রোটন কোন চার্জ বিশিষ্ট, এখন চার্জ নিরপেক্ষকে নিউট্রন, ঋণাত্মক চার্জ বিশিষ্ট কোনটা, ইলেকট্রন। তাহলে তোমার কি হবে, প্রোটন কি হবে, ধনাত্মক চার্জ যুক্ত। এরপরেরটাতে চলে আসো। তারপর আসো, পরমাণু কোন দুটি কণিকা পরস্পর সমান, কি পরমাণু কোন দুটি কণিকা পরস্পর সমান, এটা হচ্ছে তোমার ইলেকট্রন ও প্রোটন। পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান, আগে সরি কি বলছি, এটা হচ্ছে তোমার প্রোটন ও নিউট্রন। আচ্ছা, পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান, এটা হচ্ছে তোমার ইলেকট্রন ও প্রোটন। আচ্ছা, নিচের কোনটি পজিট্রন, নিচের কোনটি কি, পজিট্রন। এখন পজিট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো, পজিট্রনকে প্রকাশ করা হয় এটা দ্বারা, E+ দ্বারা পজিট্রনকে প্রকাশ করা হয়। আচ্ছা, পি মোলের পারমাণবিক ভর 31, পারমাণবিক সংখ্যা 15 হলে মৌলটির নিউক্লিয়াসের মধ্যে কতটি নিউট্রন আছে। আচ্ছা, একদম ইজি, দেখো আমরা কি জানি, প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু ভর সংখ্যা। এখন তোমাকে এদিকে বলে দিছে ভর সংখ্যা কত, 31। তোমার নিউট্রন সংখ্যা বের করতে হবে, আর প্রোটন সংখ্যা বলে দিতে 15। তাহলে তুমি যদি 31 থেকে 15 বাদ দাও তাহলে তো এটা পেয়ে যাবা। ঠিক আছে না, তারপরে এটা তুমি ক্যালকুলেশন করবা, করলে দেখবা পাবা হচ্ছে 16। এরপরেরটাতে চলে আসো। এরপরেরটাতে কোন সেটটি পরস্পর আইসোটোন। এখন আইসোটোন, এই দেখো আইসোটোন, এই এই আইসোটোন নামে সর্বশেষ অক্ষরটাতে দন্তন্য আছে না, এর মানে হচ্ছে এখানে নিউট্রন সংখ্যা সমান। কি সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান। আইসোটোপ, আইসোটোপ মানে কি, প্রোটন সংখ্যা সমান। আর হচ্ছে কি, আইসোবার। আইসোবার কি, আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান। ঠিক আছে, আচ্ছা আসো। তাহলে বলো কোন সেটটি পরস্পর আইসোটোন। এখানে কি চাইছে তোমার কাছে, আইসোটোন। এখন আইসোটোনের সর্বশেষ কি আছে, দন্তন্য আছে, মানে তোমার কাছে কি চাইছে, তোমার কাছে চাইছে যে কোনটা নিউট্রন সংখ্যা সমান, কি সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান। তাহলে আসো আমরা বের করি। দেখো 14 থেকে 30, ঠিক আছে, 14 থেকে 30 যদি তুমি বাদ দাও তাহলে কত আসে বলো তো, 14 থেকে 30, 16 আসে না। 14 থেকে 30 বাদ দিলে দেখো তোমার কত আসে, 16 আসে। আর তুমি যদি এই 16 থেকে 32 বাদ দাও তাহলে কত আসে দেখো তো, 16 থেকে 32 বাদ দিলে কত আসে, এটাও আসে তোমার 16। তাহলে দেখো এইটাই আমাদের হয়ে গেছে, দেখো এটারই আমাদের কি হয়ে গেছে। দেখো, এটাই আমাদের হয়ে গেছে, দেখো আমরা যদি 14 থেকে 30 বাদ দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাইতেছি 16। আবার যদি আমরা এটার ক্ষেত্রে যদি 16 থেকে 32 বাদ দিই তাহলে এটা তো আমরা পাইতেছি 16। এখন দেখো এটাতে যদি দেখো, তুমি যদি 31 থেকে 15 বাদ দাও তাহলে দেখো এটাতে পাইতেছো 16। আর যদি এটাতে বাদ দাও তাহলে দেখবা এটাতে পাইতেছো 17। দেখো এটার জন্য পাইতেছো 17, এটার জন্য পাইতেছো 16, তাহলে এটা কি হয়েছে, এটাও হয় নাই। তারপরে দেখো এটা দেখো, এটাতে পাইতেছো 7, এটাতে পাইতেছো 8, তাহলে এটাও হয় নাই।
আর এদিকে তো দেখতেছে একে থেকে 2 বাদ দিলে এটাতে পাইতেছো 1 আর এটাতে পাইতেছো 2, তাহলে এটাও হয়নি, তাহলে আমাদের অ্যান্সার কি? এটা সিম্পলি যোগ বিয়োগ করবা, করলেই হয়ে যাবে। এবার দেখো, এবং এত, এরা হলো পরস্পর কি, দেখো তো এখানে দেখো তো ভর সংখ্যা সেম না, এটারও ভর সংখ্যা 64, এটারও ভর সংখ্যা 64, এটারও ভর সংখ্যা 64, তাহলে আমরা কি বলছি? আইসো বার হলে তাদের কি সংখ্যা সমান হয়? তাদের ভর সংখ্যা সমান হয়। তাহলে এখানে আমরা দেখতেছি যে নিজে চোখে দেখতেছি যে এদের কি সংখ্যা সমান? ভর সংখ্যা সমান, তাহলে এরা পরস্পর কি? আইসো বার। এবার আসো পরেরটা, পরেরটাতে আসো, যে নিচে নিউক্লিয়াস এর মধ্যে কোনগুলো আইসোটনিক? ঠিক আছে, আবারও পড়ো কোশ্চেনটা, এই কোশ্চেনটা, যে নিচে নিউক্লিয়াস গুলোর মধ্যে কোনগুলো আইসোটনিক? আইসোটনিক মানে এখানেও তোমাকে জানতে চাইতে কোন গুলোর নিউট্রন সংখ্যা কি সমান। তাহলে তুমি বিয়োগ দাও, বিয়োগ দিয়ে দেখো কোনটা হয়। এখন আমি তো অ্যান্সার জানি, তাহলে আমি বলি যে দেখো তুমি, কারণ সবগুলা দেখাইতে যদি যাই আমি, তাহলে তো আমার সময় হবে, সময় নষ্ট হবে, আমি এটা দেখে দেখো, তুমি যদি 6 থেকে 14 বাদ দাও তাহলে কত হবে? 8 থাকে। 6 থেকে তুমি যদি 14 বাদ দাও তাহলে এখানে দেখো 8 থাকতেছে। আবার 7 থেকে যদি তুমি 15 বাদ দাও তাহলে এখানেও দেখো 8 থাকতেছে। আর 16 থেকে যদি তুমি কি বাদ দাও? বাদ দাও, 8 বাদ দাও, তাহলে দেখো এখানেও থাকতেছে 8। দেখো এটারও নিউট্রন সংখ্যা 8, এটারও নিউট্রন সংখ্যা 8, এটারও নিউট্রন সংখ্যা 8। তাহলে বুঝতেছো যে সকলের নিউট্রন সংখ্যা 8, মানে এখানে আইসোটোনিকের সেট কোনটা? এটা। আর এগুলা কিন্তু তুমি দেখো যে সবগুলাতে তুমি সেম নাম্বার পাবা না, যেমন এটাকে আমি দেখাই, এদিকে 0, এদিকে 1, এখানে 2, তাহলে এগুলাতে কি পাবা না? সেম নাম্বার পাবা না। তাহলে আইসোটোনিক কোনটা? এটা। ঠিক আছে, আমরা এখানে সবগুলা টাইপ আলোচনা করে যাচ্ছি কম সময়ের মধ্যে, আমরা সবগুলা টাইপ আলোচনা করছি, তোমরা এই টাইপ গুলা ভালো করে দেখবা, দেখে নিজেরা তাহলে বাকি অন্য সকল এমসিকিউ পারবা। যদি এই টাইপ গুলা পারো তাহলে সব এমসিকিউ পারবা। আসলে এই অধ্যায়ে সকল এমসিকিউ এই টাইপ গুলার মধ্যে থেকে আসে। এবার বললো আইসোটোনের উদাহরণ কোনটা? আবারও সেম চলে আসছে, কি? আইসোটোনের উদাহরণ। আইসোটোন, এখন টোন মানে হচ্ছে কি? নিউট্রন সংখ্যা। তোমার কাছে বলছে যে নিচে কোনগুলা নিউট্রন সংখ্যা কি সমান, নিচে কোনগুলা নিউট্রন সংখ্যা সমান। এখন এটার হবে এটা, তুমি যদি বাদ দাও তাহলে দেখো সবগুলা সমান, সবগুলার কি থাকবে? সমান থাকবে। যেমন এটা থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে এদিকে পাবা 16, আবার এটা থেকে যদি এটা বাদ দাও তাহলে এটাও পাবা 16। এখন দেখো সবগুলা নিউট্রন সংখ্যা সমান, তাহলে এটার অ্যান্সার হবে এটা। এবার দেখো এই দুইটা পরস্পরের কি, তুমি যদি এটা থেকে এটা বাদ দাও তাহলে দেখো পাবা কত? তুমি যদি এটা থেকে এটা বাদ দাও তাহলে পাবা 16, আবার যদি এটা থেকে এটা বাদ দাও তাহলেও পাবা 16। এই মানে তুমি দেখতেছো এদের কি সংখ্যা সমান? নিউট্রন সংখ্যা সমান। দেখো এদের ভর সংখ্যা সমান, দেখো এদিকে 30, এদিকে 32, ভর সংখ্যা সমান না। প্রোটন সংখ্যা সমান না, এদিকে 14, এদিকে 16, প্রোটন সংখ্যা সমান, একমাত্র 16 16 নিউট্রন সংখ্যা সমান, তাহলে এটা কি? এটা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এরপর আসো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপ ইউজ করা হয়েছে? এটা হচ্ছে জিঙ্ক সালফেটের প্রলেপ ইউজ করা হয়েছে। রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় যে একটা প্রলেপ ইউজ করা হয়েছে এটা হচ্ছে জিঙ্ক সালফেট। এরপরে দেখো পরের কোশ্চেনটা, এটাও তোমার রাদারফোর্ড থেকে আসছে, এবং এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট, বুঝলা? অনেকে এই কোশ্চেনটাতে ভুল করে, তাই এই কোশ্চেনটা ভালো করে দেখে যাবে, অনেকের কনফিউশন থাকে। ঠিক আছে, যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় সোনার পাতের পুরুত্ব কত ছিল? আচ্ছা, এটা হচ্ছে তোমার 0.0004 সেন্টিমিটার গ। ঠিক আছে, এরপরেরটাতে আমরা আগে, বোর পরমাণুর মডেল কোনটির উপর ভিত্তি করে? এটা হচ্ছে একদম ইজি, কোয়ান্টাম থিওরি। এখন বোর পরমাণু, আরেকটা আমি বলে দিই, বোর পরমাণু তার যে বর্ণালী ব্যাখ্যা করছে এটা হচ্ছে এক, বোর পরমাণু তার যে, বোর পরমাণু আমি বলি, বোর পরমাণু তার যে বর্ণালী ব্যাখ্যা করছে সেটাতে তিনি দেখাইছে, মানে বর্ণালীটা হইছে এক ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণু। মানে বোর বোর সাহেব ওনার যে থিওরিটা দিতে, হ্যাঁ, ওইখানে বর্ণালী যে থিওরিটা দিতে ওইখানে উনি দেখাইছে শুধুমাত্র যাদের একটা ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রেই বর্ণালী ব্যাখ্যা করা যায়। ওনার
থিওরি মতে। এখন আমরা দেখি নেক্সট ইয়েতে যাই। দেখো বোরের পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য? এখন আমি কি বলছি, যাদের ইলেকট্রন সংখ্যা এক তাদের। এখন দেখো প্লাস মানে একটা ঘাতি, তো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এক, এখন -1, তাহলে কি 0, তাহলে এটা খাটবে না। এখন দেখো লিথিয়ামের হচ্ছে 3, -1 = 2, তাহলে এটাও খাটবে না। তাহলে হিলিয়াম দেখো 2, -1 = 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, এবার আসো আমরা নেক্সটে চলে যাই। আসো, আসো নেক্সট। এবার আসো, বোর্ডে প্রস্তাবিত স্বীকার্য গুলো কি কি? ঠিক আছে, আচ্ছা এইটা তোমরা হচ্ছে এই বইগুলো একটু পড়তে হবে, এগুলা থেকে। তাও আমরা যেগুলো বারবার আসে এগুলো আমরা দিয়ে দিতেছি। বোর্ড 3টা স্বীকার্য দিয়েছে। বোর্ড কি কি স্বীকার্য দিয়েছে? 3টা স্বীকার্য দিয়েছে। কক্ষপথের স্বীকার্য, বর্ণালীর স্বীকার্য, ঠিক আছে, এগুলা কয়টা স্বীকার্য দিয়েছে? 3টা স্বীকার্য দিয়েছে। তারপর নিচে কোনটি ইলেকট্রনের কক্ষপথের আকৃতি? ইলেকট্রনের কক্ষপথের আকৃতি বলা হইতে বৃত্তাকার। এরপরে দেখো, বোর পরমাণুর মডেলের স্বীকার্য নয় কোনটি? ঠিক আছে, বোর পরমাণু মডেলের স্বীকার্য নয় কোনটি? এদের ইলেকট্রনের শক্তি স্তরের ধারণা, এটা বলছে বোর। ইলেকট্রনের রৈখিক ভরবেগের ধারণা, এটা কি বলছে? বোর বলছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা, কিন্তু এখানে বলছে তোমার কি ভরবেগের ধারণা? রৈখিক ভরবেগের ধারণা। তাইলে ভুল কোনটা? এরপরেরটা আসো, এই যে দেখো, আমরা এই যে বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, আমরা যতগুলো পরমাণু মডেল আছে এগুলো কি কি বলে এটার একটা ইয়ে দিছি, তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো। এটা ভালো করে যদি দেখে যাও তাহলে সব পারো। দেখো, বিজ্ঞানী থমসন পরমাণুর মডেল দিতে 1898 সালে কি ওনার মডেলটা দিতে কিসমিস পুডিং মডেল। কিসমিস পুডিং মডেল। আচ্ছা, এরপর আসো রাদারফোর্ড পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড কি করছে? 1911 সালে স্বর্ণপাতের উপর আলফা কণা বিচ্ছুরণ করে এই পরীক্ষাটা দিছে। আর দেখো বোর পরমাণু মডেল 1913 সালে, এটা ভালো করে দেখে যাবা, কি ওনার তত্ত্বের ভিত্তি কি? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আর হচ্ছে বোর ও সমারফিল্ড দুজন মিলে একটা মডেল দিছে, এটার ভিত্তি কি? বর্ণালীতে সূক্ষ্ম রেখার ব্যাখ্যা। ঠিক আছে, আর তরঙ্গ বলবিদ্যার মডেল এটা কে দিছে? লুইস ব্রগলি দিছে। তরঙ্গ বলবিদ্যার মডেল দিছে কে? লুইস ব্রগলি। এটার ইয়ে কি? ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম। ইলেকট্রনের কি? কণা ও তরঙ্গ ধর্ম। এরপরে চলে আসে, নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়? আচ্ছা, আমরা জানি কি কোয়ান্টাম সংখ্যা ছিল? একটা হচ্ছে এন, এল, এম, এন। এন হলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে কি? সহকারী, এম হচ্ছে চুম্বকীয়, আর এস হচ্ছে স্পিন। এখন দেখো তো এখানে কোনটা নাই? এখন দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, আছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আছে। আরেকটা কি দিছিল উনি? আরেকটা দিছিল স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখানে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে? না, এখানে বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে এটা আমাদের কোয়ান্টাম সংখ্যা নয়। আচ্ছা, নিচে এরপরেরটাতে আসো, কোন কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়? এই যে আমরা বললাম যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা, তাহলে এটা কোন অ্যান্সার কি হবে? আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দেশিত হয় নাকি? আচ্ছা, এটা দ্বারা নির্দেশ হয় আকার, এটা দ্বারা নির্দেশিত হয় আকৃতি। তাহলে দেখো তো, নিচে দেখো কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দেশিত হয় না কোনটি? পরমাণু দেখো আকার দেওয়া আছে, পরমাণুর আকৃতি, দুইটা তো নির্দেশিত হয়। ত্রিমাত্রিক দিক বিন্যাস হয় এটা, এটা দ্বারা হয় ত্রিমাত্রিক দিক বিন্যাস। তাহলে এম দ্বারা হয় তোমার ত্রিমাত্রিক দিক বিন্যাস। তাহলে এন দ্বারা প্রকাশ করা হয় আকার, এল দ্বারা প্রকাশ করা হয় আকৃতি, এম দ্বারা প্রকাশ করা হয় ত্রিমাত্রিক দিক বিন্যাস, আর এর দ্বারা প্রকাশ করা হয় ঘূর্ণনের দিক। ঠিক আছে, তাইলে এখানে দেখো তোমাকে বলছে কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দেশিত হয় না কোনটি? তাহলে একদম ইজি, কোনটি নির্দেশিত হয় না কোয়ান্টাম সংখ্যা দ্বারা? এটা হচ্ছে পরমাণুর প্রকৃতি। আচ্ছা, পরমাণুতে ইলেকট্রনের অবস্থান বর্ণনা করা হয় কোনটির সাহায্যে? আচ্ছা বলো তো, ইলেকট্রনের অবস্থান বর্ণনা করা হয় কোনটার সাহায্যে? এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি করা হয় বলতো? কোয়ান্টাম সংখ্যা দ্বারা
ইলেকট্রনের একদম সর্বাধিক অবস্থান ব্যাখ্যা করা হয়। আচ্ছা, এবার আসো নিউক্লিয়াসের বাইরে একটি অরবিটকে, নট অরবিটাল, অরবিট বলা আছে। যদি তোমার বলা হয় অরবিট, তাহলে এটা কি হবে 2n²। আর যদি বলা হয় অরবিটাল, তাহলে হচ্ছে 2 × 12 + 1। এখন দেখো তোমাকে এখানে বলা আছে অরবিট, তাহলে অরবিট হলে অ্যান্সার কি হবে 2n²। দেখো আমি একটা ছক দিয়ে দিছি, তুমি এই ছকটা দেখে যাবা। দেখো কি, কক্ষপথে ইলেকট্রনের, ইলেকট্রন নিন, কক্ষপথ ইলেকট্রন নিন কি 2n²। এখানে n এর মান 1 2 যা বসাব। প্রথম কক্ষপথ হলে n এর মান 1, দ্বিতীয় কক্ষপথ হলে n এর মান। এখন দেখো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কি 2 × 12 + 1। ঠিক আছে, এখানে এল এর মান কি কি হয় বলতো? এল এর মান 0 1 2 3। 0 এর জন্য হচ্ছে এস, 1 এর জন্য হচ্ছে পি, 3 এর জন্য হচ্ছে ডি, আর 3 এর জন্য হচ্ছে এফ, 2 এর জন্য হচ্ছে ডি, 3 এর জন্য হচ্ছে এফ। এরপর দেখো ষষ্ঠ প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? শক্তি স্তর মানে 2n², 2 আর হচ্ছে 6², তাহলে দেখবা অ্যান্সার আসবে 72। তাহলে দিয়ে দাও 72। ঠিক আছে, আচ্ছা এরপর আসো একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তোমাকে কত নাম্বার শক্তি স্তর বলছে? তোমাকে বলছে হচ্ছে পঞ্চম শক্তি স্তরে, তাহলে এটাও দেখো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ শক্তি স্তরে, তাহলে কি হয় 2n² হয়। 2 × n এর মান কত? 5, 5²। 5 5 25 × 2, তাহলে দেখবা 50। এখন এই যে এটা আমি দিয়ে দিছি যে এল এর মান 0 হলে এম এর মান, মানে এল এর মান যখন 0 তাহলে এটা এফ কে নির্দেশ করে, 1 হলে পি কে নির্দেশ করে, 2 হলে ডি কে নির্দেশ করে, 3 হলে এফ কে নির্দেশ করে। এই যে দেখো, আর এইগুলার নামগুলো দিয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, এরপরটাতে চলে যাই। আচ্ছা দেখো 2p অরবিটালে এন এল এম এর মানে দেখো, আমি এখন একটা জিনিস দেখাই কি, এন এল এম এফ। এখন এন, এল নির্ভর করে এন এর উপর, এম নির্ভর করে এল এর উপর, এফ নির্ভর করে এম এর উপর। আমি আবার বলতেছি, এল নির্ভর করে এন এর মানের উপর, এম নির্ভর করে এল এর মানের উপর, এফ নির্ভর করে এম এর মানের উপর। আর এদের রিলেশনটা হয় এন এর মান সব সময় বড় হয় এল এর থেকে। ঠিক আছে, এন এর মান সবসময় কি হয় এল এর থেকে বড়। আমি আবারও বলতেছি, এন এর মান সবসময় এল এর থেকে বড় হয়, আর এল এর মান এম এর থেকে বড় অথবা সমান হয়। এই দুইটা মনে রাখবে যে এন এর মান সবসময় বড় হবে, কখনো সমান হবে না, কখনো সমান হবে না। আর এল এর মান এম এর থেকে বড় হয়, আবার সমানও হতে পারে, বড় অথবা সমান। এখন আসো আমরা আগে এই এমসিকিউটা সলভ করি। এখানে কি বলছে, তোমার 2p অরবিটালে এন এল এম এর মান যথাক্রমে, আচ্ছা 2p, 2p, এখানে এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে l এর মান। তাইলে এখানে n ইজিক্যাল টু কত? 2। দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আচ্ছা এখন l এর মান হচ্ছে p। আমরা কি বলছি, f p d f, f এর জন্য 0, p এর জন্য 1, তাইলে এখানে l এর মান কত হবে? 1। তাহলে দেখো তো 1 কোথায় আছে? এটাতে আছে, এটাতে আছে, তাহলে আমাদের এটাও বাদ, এটাও বাদ। আচ্ছা এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মান কি হয়? -1 0। তাহলে দেখো একমাত্র এটাতেই আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে। আচ্ছা এবার আসো 4p। এখন দেখো 4p, এখন দেখো 4p, তাহলে এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে এন এর মান, এটা নির্দেশ করে এল এর মান। আর পি এর জন্য এল এর মান আমরা একটু আগে দেখছি, এই দেখো পি এর জন্য এল এর মান হচ্ছে
ওয়ান, তাহলে এটা হচ্ছে তোমার এল এর মান ওয়ান। তাইলে আমরা দেখতেছি ফোর, এন ইজ ইকুয়াল টু ফোর, এল ইজ ইকুয়াল টু কত ওয়ান। আর এম এর জন্য কি হবে মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান। তাহলে দেখো তো আমরা এটা কোথায় আছে, এখানে ফোর আছে ভালো কথা, জিরো আছে ভালো কথা। এই দেখো এল এর মান কি জিরো, এল এর মান কি জিরো হয়? দেখো তো পি এর জন্য এল এর মান ওয়ান না, আমরা ওয়ান পাইছি না, কিন্তু এখানে জিরো, তাই আমাদের এটা বাদ। এই দেখো এখানেও এল এর মান জিরো দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের এটাও বাদ। এখানেও এল এর মান জিরো দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের এটাও বাদ। একমাত্র এখানে ওয়ান দিছে, তাহলে আমাদের অ্যান্সার হবে। ইজি না? এরপরেরটাতে আসো। দেখো নিচে কোনটি সম্ভব নয়, আমি কি বলছিলাম যে এন কি হবে সব সময় এল এর থেকে বড় হবে। এল এর মানটা কি হবে, এম এর থেকে বড় হইতে পারে ছোট হইতে পারে, কিন্তু এম কখনো এল এর থেকে বড় হবে না। দেখো এন এর মান ওয়ান, ঠিক আছে, এম এর মান জিরো, এন এর থেকে ছোট, আচ্ছা ঠিক আছে হয়েছে, এম এর মান জিরো সমান হইতে পারে প্লাস হাফ, আচ্ছা এটা ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। এরপরটা দেখো এন এর মান ওয়ান, এম এর মান ওয়ান, ঠিক আছে, এম এর মান জিরো, মানে এন এর মান ওয়ান, এল এর মান জিরো, হ্যাঁ ঠিক আছে ওয়ান এর থেকে ছোট, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, প্লাস মাইনাস ঠিক আছে, এটাও আমাদের অ্যান্সার হতে পারে, এটাও ঠিক আছে, এটাও খাটে। এন এর মান দুই, এল এর মান ওয়ান, এটাও ঠিক আছে, এম এর মান মাইনাস ওয়ান, এটাও ঠিক আছে, এটাও খাটে। কিন্তু দেখো এখানে এন এর মান দুই, এখানে এল এর মানও দুই, কি হয়ে গেছে, এটা তো হয়ে গেছে এন ইজ ইকুয়াল টু এল। তো আমি কি বলছি এটা হলে হবে, আমি সব সময় বলছি যে এন এর মান এল এর থেকে কি হতে হবে বড় হতে হবে। এখানে দেখো এন এর মান আর এল এর মান সমান হয়ে গেছে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এটা। এরপরে আসো, এবার বলছে নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি সঠিক নয়। তাহলে আমরা কি বলছি সঠিক হতে হলে কি হবে, এন গ্রেটার দেন এল হতে হবে, আর হচ্ছে কি এল এর মানটা এম এর থেকে বড় অথবা সমান হবে। দেখো নিচের কোনটি সঠিক নয়, আচ্ছা দেখো প্রথমটাতে এন ইজ ইকুয়াল টু ফোর দেওয়া আছে, এল ইজ ইকুয়াল টু টু দেওয়া আছে, থাকবে এন এর মান এল এর থেকে বড় আছে। এরপরটাতে দেখো এন ইজ ইকুয়াল টু থ্রি দেওয়া আছে, এল ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে টু দেওয়া আছে, ঠিক আছে, আর এম এর মান কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে, এখানেও এম এর মান ওয়ান দেওয়া আছে, এই দুইটাই থাকবে। এরপরটাতে দেখো এন ইজ ইকুয়াল টু টু দেওয়া আছে, এল ইজ ইকুয়াল টু জিরো দেওয়া আছে, দেখো এল এল এর মান এন এর থেকে ছোট, এটাও থাকবে। এরপরটাতে দেখো এন ইজ ইকুয়াল টু তিন, ঠিক আছে, এল ইজ ইকুয়াল টু দুই, ঠিক আছে, কিন্তু এম ইজ ইকুয়াল টু দেওয়া আছে তিন। এখানে দেখো এম এর মানটা এল এর থেকে বড়, এম এর মানটা এল এর থেকে বড়, কিন্তু আমরা কি বলছিলাম এম এর মান কখনো এল থেকে বড় হতে পারবে না। এলটা এলটা এম থেকে বড় হতে পারে বা সমান হতে পারে, কিন্তু এম কখনো এল থেকে বড় হতে পারে না। এখানে দেখো এম এর মানটা এল থেকে বড়, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, এটা অসম্ভব। নিচে কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়। দেখো এন এর মান দুই দেওয়া আছে, এল এর মান ওয়ান দেওয়া আছে, সম্ভব, কারণ কি এল এর মান এন এর থেকে ছোট, তিন দেওয়া আছে ওয়ান দেওয়া আছে, সম্ভব কারণ এল এর মান এন এর থেকে ছোট, এম এর মান এল এর থেকে বড়, দেখো দুই দেওয়া আছে, দুই দুই, আর এখানে দেওয়া আছে ওয়ান। তো আমি কি বলছি এম কখনো এল থেকে বড় হতে পারবে না। এখন দেখো এটা আছে ওয়ান, এটা আছে টু, তাইলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, এটা অসম্ভব। এরপর আসো নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি অনুমোদিত নয়। দেখো এন এর মান ওয়ান, ঠিক আছে, এল এর মান জিরো, এম এর মান জিরো, ঠিক আছে অনুমোদিত কেন দেখো তো, এখানে কতে এন গ্রেটার দেন এল, ঠিক আছে, আবার এল গ্রেটার দেন জিরো, এম, এটাও ঠিক আছে। এবার এটাতে দেখো এটা দুই এটা দুই, দুটোটা সমান হয়ে গেছে, এন ইজ ইকুয়াল টু এল হয়ে গেছে, তো আমি কি বলছি এটা হবে, এটা হবে না, তাহলে এটাও অনুমোদিত হয়। আচ্ছা ডি অরবিটালে কতটি নোড থাকে, এটা হচ্ছে একদম মুখস্থ, ডি অরবিটালে তোমার নোড থাকে হচ্ছে তিনটি, ডি অরবিটালে নোড থাকে তিনটি।
আর নিচের কোন চিত্রে হুন্ড নীতি মানা হয়নি? আচ্ছা, বিজ্ঞানী হুন্ড কি বলছে? বিজ্ঞানী হুন্ড বলছে যে একই শক্তি সম্পূর্ণ অরবিটাল, ধরো এটা একটা ডি অরবিটাল, তো এটাতে তিনটা উপশক্তি। তো এখন তিনটা শক্তি তো একই। তো এখন বিজ্ঞানী হুন্ড বলছে যে একই শক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে পারে। মানে এই দেখো, এটা কিন্তু অযুগ্ম, এটা কিন্তু যুগ্ম না। এরকম অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এরপরে অযুগ্ম অবস্থায় থাকার পর যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তখন তারা এরকম যুগ্ম অবস্থায় যাবে। এখন দেখো, তোমার এটা দেখো, এটাতে যুগ্ম, কিন্তু এটাতে দেখো এরা অযুগ্ম অবস্থায় আছে, তাহলে এটা থাকবে, এটা মানে। এখন দেখো এটা, এই দেখো, যুগ্ম 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 অযুগ্ম, ঠিক আছে, এটাও মানে দেখো, এরা যুগ্ম, এখানে আর কোনো অরবিটাল নাই দেখে এখানে এসে বসছে, এটাও মানে। কিন্তু দেখো, এখানে তো একটা অরবিটাল আছে, তাহলে এই যে ইলেকট্রনটা, সে এখানে না বসে সে এখানে যায় বসছে, তাহলে এটা মানে না। কারণ বলতে যে ইলেকট্রন এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে। আর বর্ণালীটা তুমি একটু দেখে যাবা, যে এখানে আমি বর্ণালীর ইয়েটা দিয়ে দিছি, যে কি কি সিরিজ আছে। হাইড্রোজেন বর্ণালী, লাইম্যান সিরিজ, বামা সিরিজ, পাস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, কোন সিরিজ। ঠিক আছে, মনে রাখার ইয়ে কি, লাইলির বাবা পেলো বাস্কেট ফুল। ঠিক আছে, এন এর মান যখন উচ্চ শক্তি স্তর থেকে ওয়ানে ফিরে আসবে তখন এটা লাইম্যান, যখন 2 নং শক্তি স্তরে ফিরে আসবে তখন বামা, 3 নং এ ফিরে আসছে পাস্টেন, 4 নং এ ফিরে আসছে ব্রাকেট, 5 নং এ ফিরে আসছে ফোম। এখন যখন লাইম্যান হবে তখন এটা কি অঞ্চল নির্ভর করে? ইউবি, অতি বেগুনি। আর এটা মনে রাখবা, বামার দৃশ্যমান অঞ্চল নির্ভর করে। এটা অনেকবার এমসিকিউতে আসে। বামার কি অঞ্চল নির্দেশ করে? দৃশ্যমান অঞ্চল। এই তিনটা কি অঞ্চল নির্দেশ করে? ইনফ্রারেড অঞ্চল নির্দেশ করে। শেষ, আজকে ক্লাস এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে। আমি খুবই শর্টে যে এমসিকিউ গুলো তোমাদের না জানলেই নয় এগুলা দিয়ে দিছি। এই এমসিকিউ গুলো যদি তোমরা পড়ে যাও তাহলে খুব সহজে একটা ভালো রেজাল্ট করতে পারবা।